जनसंघ में थे, फिर सब जनता पार्टी में आए। फिर वाजपेयी ने कहा कि नहीं, मैं तोड़ के भारतीय जनता पार्टी बनाऊंगा, जैसे हम कोई विदेशी जनता पार्टी थे पहले। तो जब उन्होंने बनाया, फिर वाजपेयी बीमार हो गई, तो सब लोगों ने कहा कि आप वाजपेयी तो गया, आप हमारे साथ जुड़े। मोदी को हम सब लोगों ने प्रधानमंत्री बनाने में मेहनत की, पर ये आते ही पलटी हो गया उसका। ये तो सबसे ज्यादा क्या कहते हैं, नमक हराम यही है। एक चेंज। दूसरा, मुझे लगता है कि राहुल गांधी की पॉलिटिक्स में एक चेंज आया है। देश স্বাধীন হওয়ার সেই আগে থেকেই ইংরেজদের হাত ধরে ভারতবর্ষ ভাগ করার নাম করে, বিশেষত পাঞ্জাব আর বাংলাকে ভাগ করার যে চক্রান্ত, এবং তাতে সফল হয়েছিলেন ইংরেজরা। বাংলাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয়েছিল মূলত বাঙালি এবং পাঞ্জাবিদের আপসীন লড়াইয়ের মানসিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তোলা। বিশেষ করে বাঙালিদের মজ্জায় মজ্জায় রয়েছে যে প্রতিবাদ করা এবং অত্যাচারীদের বিরুদ্ধে সকলে মিলে সংগঠিত হওয়া। সেটাকে ভেঙে দেওয়ার চক্রান্তই করেছিল তৎকালীন সময় ইংরেজরা, এবং তাতে সফল হয়েছিলেন। আর আমরা লক্ষ্য করে দেখছি সেই ধারা আজও বর্তমান। তৎকালীন সময় ইংরেজদের যারা সহযোগী ছিল, যারা দেশের সঙ্গে বেইমানি করে ইংরেজদেরকে সাহায্য করেছিলেন, আজকে বলতে কোনো দ্বিধা নেই, তাদের উত্তরসূরিরাই ভারতবর্ষের শাসন ক্ষমতায় রয়েছে। তাই বাংলার বিরুদ্ধে চক্রান্ত, অত্যাচার, বঞ্চনা একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আবার সেই বাঙালি চিরাচরিতভাবে একত্রিত হচ্ছে, বাঙালি সংগঠিত হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে বাঙালি গর্জে উঠছে। 2014 সালের পর থেকে আজ অবধি বাংলাকে কোনোভাবেই যারা দমাতে পারেনি সেই ভারতবর্ষের শাসক দল বিজেপি, যারা সাভারকারের উত্তরসূরি, যারাই স্বাধীনতা দিবসের যে বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনে সাভারকারের ছবি নেতাজি এবং গান্ধীজির ওপরে রাখে, তাদের কাছ থেকে এটাই আশা করা যায়। আর সাভারকার যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, ইংরেজদের সহযোগী ছিলেন, এবং ভারতবর্ষের সঙ্গে উনি তৎকালীন সময় বেইমানি করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে এবং ইংরেজদেরকে সাহায্য করেছিলেন, সেটা আমাকে বলতে হবে না, আপামর ভারতবর্ষবাসী জানেন। এবং কিছুদিন আগে রাহুল গান্ধী ইংরেজদের লেখা সাভারকারের চিঠি জনসমক্ষে একেবারে তুলে ধরে আরো একবার প্রমাণ করে দিয়েছেন যে সাভারকার देशद्रोही छिलेन, देशप्रेमी छिलेन ना, एवं इंग्रेजদের দালালি করে গেছেন। अंग्रेजों की मदद की थी। ये मेरे लिए सबसे जरूरी डॉक्यूमेंट है। ये देखा आपने, दिख रहा आपको? और इसमें आप देख लीजिए, ये सावरकर जी की चिट्ठी है जिसमें उन्होंने अंग्रेजों को लिखा है। और मैं पूरी चिट्ठी आपको पढ़नी होगी, देख लीजिए, मैंने हाईलाइट भी कर रखी है, मगर मैं सिर्फ आखिरी लाइन पढ़ना चाहता हूं। अंग्रेजी में लिखी है तो मैं अंग्रेजी में बोल देता हूं। आई बेग टू रिमेन सर Your most obedient servant, V.D. सावरकर। हिंदी में ट्रांसलेशन कर देता हूं, सर मैं आपका नौकर रहना चाहता हूं। ये मैंने नहीं लिखा, ये सावरकर जी ने लिखा है। तो इसको आप पढ़ लीजिए, देख लीजिए। अगर फडणवीस जी देखना चाहते हैं इसको, वो भी देख लें। तो मैं तो इसमें बहुत क्लियर हूं, सावरकर जी ने अंग्रेजों की मदद की थी। शुद्ध राहुल गांधी क्या আজকে যিনি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, তিনি পর্যন্ত অবলীলায় স্বীকার করেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সবথেকে বড় আইকন বা অন্যতম যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সকলের প্রিয় নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র, তিনি পর্যন্ত বলেছেন যে সাভারকার ত্রিশূল নিয়ে আন্দোলন করতে এসছে ধর্মের নামে, এই আন্দোলনকে উনি সমর্থন করেন না। এটা শুনে নিন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি কিভাবে ব্যাখ্যা করছে। সুভাষ চন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয়। বিজেপির বর্তমান রাজ্য সভাপতির সাভারকার সম্বন্ধে তৎকালীন সময় নেতাজির বলে যাওয়ার কথা। কাজী সেই সময় ইতিহাস থেকে আমরা এটা নিশ্চিন্ত হয়েছি যে যারা সাভারকারকে দেশপ্রেমী বলে তাদের আদর্শে ভারতবর্ষ চালানোর চেষ্টা করছে, তারা ইংরেজদের দেখানো পথ অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। আজকে এই বাংলাকে বিভিন্নভাবে এবং বাঙালি জাতিকে বিভিন্নভাবে হেনস্থা করার যে চক্রান্ত বর্তমান শাসক দল করছে, মনে করিয়ে দিচ্ছে যে তিনি শুধু সাভারকারের উত্তরসূরি নয়, সেই জার্মানির স্বৈরাচারী শাসক হিটলারের উত্তরসূরি। মনে করিয়ে দিচ্ছেন হিটলার সেই তার নাৎসি বাহিনীকে কাজে লাগিয়ে যেভাবে ইহুদিদের ধ্বংসলীলায় নেমেছিলেন, আজকে বর্তমানের শাসক দলের যারা নেতৃত্ব, তারা একইভাবে বাঙালিদেরকে সর্বস্তর থেকে একেবারে ভারতবর্ষের বাঙালিদেরকে যে কোনোভাবে অপদস্থ করা এবং এই বাঙালি
আমরা যারা বাংলায় বসবাস করি, বাংলা ভাষায় কথা বলি, অবশ্যই এরা স্বীকারই করে না যে বাংলা ভাষা বলে কোনো একটা ভাষা আছে। তারা চক্রান্তে মেতে উঠেছে যে কিভাবে আমাদেরকে, বিশেষ করে বাঙালিদেরকে ভারতবর্ষ থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আজকের এই ভিডিও। আশা করব পশ্চিমবঙ্গে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, যারা পশ্চিম বাংলায় বসবাস করেন, এই রাজ্যটাকে নিজের রাজ্য মনে করেন, নিজেদেরকে বাংলার মানুষ মনে করেন, তারা সকলে এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই আন্দোলনের এই যে ক্ষুদ্র ভূমিকা, এটাকে সমর্থন। শুরুটা হয়েছিল 2014 ক্ষমতায় আসার পর থেকেই। সেই সময় থেকে শুরু হয়েছিল। তখন বাংলার মানুষ মনে করছিল হয়তো এটা রাজনৈতিক লড়াই কিংবা দুর্নীতি দমনের নামে প্রচেষ্টা, কিন্তু পরবর্তী সময় আস্তে আস্তে দেখলাম যে সমগ্র বাঙালি জাতিকে, সমগ্র বাংলার মানুষকে একটা চোর উপাধি দেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর মুখে। আজকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো সেই 2014 থেকে সিবিআই, ইডি এবং কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন স্বশাসিত বাহিনী মুখে বলছে কিন্তু কাজে কেন্দ্র সরকারের কাজ করছে সেই সমস্ত এজেন্সিগুলো এই বাংলায় যে সমস্ত রাজনৈতিকদের বিরুদ্ধে, তার 99.9% বাঙালি। সেই মুকুল রায় থেকে যদি শুরু করি, মুকুল রায়, মদন মিত্র, আজকে কিছুদিন আগে সদ্য পার্লামেন্টের বিরোধী দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ কত নাম করবো, মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী এবং এক এক করে জ্যোতিপ্রিয় মল্লিক, এই বাংলায় যত জনের বিরুদ্ধে সিবিআই, ইডি তারা হেনস্থা কিংবা চক্রান্তের জাল নামিয়ে এনেছেন, 99.9% কিন্তু তারা বাঙালি। একেবারে নবতম এবং এই মুহূর্তের শেষ সংযোজন, এই বাংলায় অত্যন্ত সজ্জন মানুষ এবং পরোপকারী মানুষ, যার বিরুদ্ধে কালির ছিটেফোঁটা তার এত বছরের রাজনৈতিক কেরিয়ারে নেই। 40-45 বছর যিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে, যিনি 1987 সাল থেকে সংসদীয় গণতন্ত্র কিংবা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করছেন, যিনি মানুষের কাছে অতি প্রিয় বিধায়ক, সেই ডাক্তার সুদীপ্ত রায় নবতম সংযোজন। তাকে জড়িয়েও এই চক্রান্তর আবার নতুন করে জাল করা হচ্ছে। আজকে এই বাঙালিদের বিরুদ্ধে চক্রান্তের শিকার যারা, যে সমস্ত বাঙালিরা, তাদের মধ্যে কেউ কেউ ইতিহাসও সাক্ষী রয়েছে যে সকলের মেরুদণ্ড সোজা থাকে না। যারা বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু আর এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। যেমন মুকুল রায়, মুকুল ভাগ বলার পরে মুকুলকে কোলে তুলে নেওয়া হয়েছিল। আজকে মিঠুন চক্রবর্তী, তাকে ভয় দেখিয়ে বাঙালিদের বিরুদ্ধে লেলিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলায় এসে তিনি, তার সম্বন্ধে এই ভাষাটা উচ্চারণ করতে দ্বিধা লাগছে, কিন্তু সারমেয়দের মতো আচরণ করছেন, বিজেপির সারমেয়দের মতো আচরণ করছেন, আর বাংলায় এসে তিনি চেঁচাচ্ছেন। আর একজন পাগলা ষাঁড়, তাকে ছেড়ে দিয়েছে নিজেকে বাঁচাতে। আজকে তার মেরুদণ্ডে জোর ছিল না, অপরাধী কিনা তিনি জানেন। আজকে সকলকে ক্লিন চিট দেওয়া এই ভিডিওর মাধ্যমে আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ কে অপরাধ করেছেন আর কে অপরাধ করেননি বিচার তো অবশ্যই আইন করবে। কিন্তু যাদেরকেই ধরা হয়েছিল বিনা কারণে কিংবা কারণ আছে কিনা আমাদের জানা নেই, জেলে রাখা হয়েছিল, আজ অব্দি সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম প্রমাণ সিবিআই দিতে পারেনি কোর্টের কাছে। কোর্ট কিন্তু সিবিআই, ইডিকে সমানে তিরস্কার করছে বিরোধী দলকে এইভাবে হেনস্থা করার জন্য। আর বাংলায় অভিযোগ বহু মানুষের বিরুদ্ধে করেছে, কিন্তু শুধুমাত্র বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, শুধুমাত্র বাঙালি মন্ত্রী, বাঙালি রাজনীতির একেবারে শিখরে যারা রয়েছে তারা ছাড়া পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের কোনো অবাঙালিদেরকে এখন অব্দি ইডি, সিবিআইকে দিয়ে হেনস্থা করা হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা যখনই বিজেপিতে গেছে তখনই তাদের সব অপরাধ, সব অভিযোগ ধুয়ে মুছে সাফ। না, আমি বলছি না, যে সংবাদ মাধ্যমকে বিশ্বাস করেন সেই সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও পর্যন্ত একই কথা বলছে। শুনে নিন এবিপি আনন্দ সুমন কি বলছে। দল ছেড়ে তৃণমূলে যান তখন না ছাড়া না, তোমরা প্রশংসা তাকে ভরিয়ে দাও যে ওই রকম নেতা লাগবে, আর যখন তোমাদের দলে আসেন তখন হন যে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মুখ। এটা 6 মাস অন্তর থেকে এই প্রশ্ন যখন করলাম ভুলে গেছিলাম অর্জুন সিং এখন আবার বিজেপি। বাংলাকে শুধু ইডি, সিবিআই কিংবা কেন্দ্রীয় এজেন্সি নয়, আজকে আপনারা সকলেই জানেন যে বাংলা ন্যায্য পাওনা সেগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার উন্নয়ন আটকে রেখে বাঙালিদেরকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনার জন্য যদি রাজ্যের পুলিশ দায়ী হয়, তাহলে এই পেহেলগামের ঘটনার জন্য কেন সেনা বা কেন্দ্রের পুলিশ দায়ী হবে না? এত কিছুর পরেও নগরায়নে বাংলা ভারতবর্ষের মধ্যে সেরা। শিল্প নিয়ে যে মিথ্যে প্রচার করা হচ্ছে, কেন্দ্র সরকারের আজকে পরিসংখ্যানই দেখাচ্ছে যে 2011 থেকে 2025 বাংলায় নতুন শিল্প
প্রচুর পরিমাণে বেড়েছে। বাংলা কোনোভাবেই যখন তারা দমিয়ে রাখতে পারছে না, তখন এই যে বাঙালিদের প্রতি বিদ্বেষ সারা ভারতবর্ষ জুড়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার একটা তকমা চলছে, অথচ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই বাংলাকে আয়তনে ছোট করে দেওয়ার জন্য, বাঙালিদের ভোটার সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য ছিটমহলের নামে 111খানা ভারতীয় ভূখণ্ড তারা তুলে দিল বাংলাদেশের হাতে। মোট 111টি বিলুপ্ত ছিটমহলে জমির পরিমাণ 17,160 একর। কারা তুলে দিল? যাদের রাজ্যসভার সাংসদ বর্তমানে এই বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। ভালো কথা বলা দেওয়ার ইউএসপি নতুন মহিলা লাগে। আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা পার্টি অফিসে গিয়ে খোঁজ দিন। শ্রমিক ভট্টাচার্যের সাদা জামার আড়ালে শ্রমিক ভট্টাচার্য নিতান্ত একটি লম্পট চরিত্রহীন মহিলা রোগে আক্রান্ত। তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন যে বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবো না, लेकिन बचाना चाहिए, उसको पश्चिम बांग्लादेश नहीं बनाना चाहिए, इस्लामिक रिपब्लिक नहीं होने देंगे। আজকে ভারতবর্ষের 17,160 একর ভূখণ্ড, সেই এলাকায় বসবাসকারী বাঙালি মানুষদের ভোটার সমেত বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলো। আজকে বাংলাকে ছোট করার, বাঙালি ভোটার সংখ্যা কমানোর এই চক্রান্ত কেন্দ্র সরকার নিজে হাতে, এই বিজেপি সরকার বাংলাদেশের হাতে জমি তুলে দিয়েছে, আর তাদের রাজ্য সভাপতি বলছে বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেবো। আজকে বাংলার ভাষাগত ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য আজকে বিজেপি কিভাবে সক্রিয়, নিশিকান্ত দুবে বড় বড় কথা বলেন যে বাংলাদেশ থেকে আগত মানুষ ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি ভোটার কমিয়ে দেওয়ার যে চক্রান্ত 2014 থেকে চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া আশেপাশের রাজ্য থেকে হিন্দিভাষী মানুষদেরকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে, যাতে বাঙালি ভোটারদের সঙ্গে হিন্দিভাষী ভোটারদের সংখ্যা প্রায় সমান সমান হয়ে যায়। সেই সঙ্গে কেন্দ্র সরকার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সেখানে বাংলাভাষীদের চাকরির সুযোগ কমিয়ে দিয়ে আশেপাশের রাজ্য থেকে হিন্দিভাষীদেরকে আজকে সেখানে চাকরি করে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। নবতম সংযোজন উত্তর 24 পরগনা জুড়ে এক বড় অংশে মাটির নিচে যে তেল পাওয়া গেছে, অত্যন্ত উন্নত মানের তেল, সেই সমস্ত সংস্থা, সেই সমস্ত তেল উত্তোলনকারী সংস্থা ওএনজিসি, আপনারা আশেপাশে অশোকনগর কিংবা তার আশেপাশে গিয়ে খোঁজ নিয়ে দেখুন। রাজ্য সরকার সমস্ত সহযোগিতা করেছে, জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দিয়েছে, ওএনজিসির হাতে তুলে দিয়েছে, কিন্তু সেখানে যারা কর্মরত একখানাও স্থানীয় মানুষ পাবেন না, কোনো বাঙালি মানুষকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। ভিন রাজ্য থেকে হিন্দিভাষীদের মানুষদেরকে নিয়ে এসে সেখানে কাজ, বসবাস, ভোটার লিস্টে নাম তুলে দেওয়া হচ্ছে। একটাই কারণ, হিন্দিভাষী ভোটার এখানে বাড়ুক এবং বাংলা ভাষীদের সংখ্যা কমে যাক, বাঙালিরা পরিযায়ী হিসেবে অন্য রাজ্যে যাক। যারা বড় বড় কথা বলছেন যে বাংলায় কাজ নেই, পরিযায়ী শ্রমিক বাংলা থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলা থেকে যে মানুষ বাংলার বাইরে কাজের জন্য যাচ্ছেন, তার 5 গুণ 10 গুণ মানুষ আশেপাশের রাজ্য থেকে বাংলায় ভিড় করছেন। শুধু ভিড় করছেন না, তাদেরকে উৎসাহ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে বাঙালিদের কাজ তাদের দ্বারা সংকুচিত হচ্ছে, এখানে স্থানীয় মানুষদের কাজ তাদের দ্বারা সংকুচিত হচ্ছে, এবং এখানে ভোটার লিস্টে তারা নাম তুলছেন। সম্ভবত তাদের রাজ্যেও তাদের নাম রয়েছে। এটা আমরা বলছি না, কেরলে বিজেপি বিধায়ক বলছেন যে আমরা যেখানে ভোটে জিতবো মনে করি 1 বছর আগে থাকতে সেখানে আমাদের নিজস্ব ভোটার পাঠিয়ে দিই, সেটা সংখ্যা 1 লক্ষ 1.5 লক্ষ হতে পারে, একটা ঠিকানায় 590 জন হতে পারে, একটা ঠিকানায় 220 জন হতে পারে, একটা ঠিকানায় 120 জনের ভোটার নাম থাকতে পারে। আমাদের ক্ষমতা, আমরা 1 বছর আগে থেকে ভোটারের নাম তুলিয়ে আমাদের পছন্দ মতো হিন্দিভাষী লোকেদের দিয়ে ভোট করিয়ে আমরা যে বিধানসভা জিতবো, যে লোকসভা জিতবো মনে করবো, আমরা নির্বাচনের কমিশনের সহযোগিতায় সেটা জিতে নিতে পারি। আজকে তাদের এই চক্রান্ত 2024-এর লোকসভা ভোটের পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে দিয়েছিলেন। সেই কারণে তাদের এত রাগ। আর এসআইআর এর নামে বিহারে যা চলছে, বাংলায় তার থেকে বেশি অত্যাচার চালাবার প্রচেষ্টা হচ্ছে। বাঙালি জেগে উঠেছে, আপনাদের এই অন্যায় অত্যাচার বাঙালি আর সহ্য করবে না। প্রত্যেক কটা নির্বাচনের আগে আমরা বাংলার মানুষ দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে পরিযায়ী শ্রমিকদের কথা যারা বলছেন, তারা পরিযায়ী পাখির মতোই বাংলায় উড়ে আসেন। উড়ে এসে বাঙালিদেরকে বোকা বানানোর চেষ্টা করেন। 2014 থেকে আজ অব্দি তারা সফল হয়নি। ওই যে বললাম, হিন্দিভাষী কিছু ভোটার এখানে অন্যায়ভাবে বা চাতুরির সঙ্গে ঢুকিয়ে দিয়ে কিছু সিট হয়তো তারা বার করে নিয়েছেন, কিন্তু
বাংলার মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা এখনো গড়ে ওঠেনি। উঠবে কি করে? আজকে যে দুজন মুখ, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যারা বাংলায় এসে বড় বড় কথা বলছেন, সেই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে তার দলের সাংসদ ডক্টর সুব্রমণিয়াম স্বামী চারিদিকে ওপেন প্ল্যাটফর্মে, ওপেন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে সত্যি কথা কিনা জানি না, কিন্তু বিরুদ্ধাচরণ করছেন, যেভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, যেভাবে বক্তব্য রাখছেন, তিনি যে সত্যি বলছেন এটা মনে হচ্ছে একটাই কারণে, কারণ এই প্রতিহিংসা পরায়ণ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা রাজনৈতিক কারণে তাদের বিরোধিতা করে, যারা তাদের নীতির বিরোধিতা করে, যারা দেশের সাথে তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে ইডি, সিবিআই সমেত লেলিয়ে দিয়ে একেবারে সে কাশ্মীর নিয়ে সেখানকার রাজ্যপালের বিরুদ্ধে যেভাবে লেলিয়ে দেওয়া হলো, আর সুব্রমণিয়াম স্বামী তিনি এত কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাকে বহিষ্কার করা হচ্ছে না। জগদীপ ধনকর কি করেছিলেন জানি না, তাকে জোর করে উপরাষ্ট্রপতির পদ থেকে নামিয়ে দিয়ে সেখানে আবার নিজেদের পছন্দ মতো লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বা বসানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সুব্রমণিয়াম স্বামীর মুখ বন্ধ করার কোনো প্রচেষ্টাই হচ্ছে না। তিনি অবশ্য প্রকাশ্যে বলছেন যে তার কাছে এমন কিছু আছে যে তার বিরুদ্ধে পদক্ষেপ নিলেই তিনি সেগুলো প্রকাশ্যে আনবেন কিংবা কোর্টে যাবেন, সেই ভয় কিনা জানি না। কিন্তু সুব্রমণিয়ামের স্বামীর বক্তব্য, এই আমার বক্তব্যের আগে পরে আমি আপনাদেরকে অল্প অল্প করে শোনাই, আপনারা নিশ্চয়ই এগুলো কিন্তু সবই ওপেন প্ল্যাটফর্মে রয়েছে, আমিও কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়া থেকেই সংযুক্ত করেছি। আর এই পুরো ভিডিওটা বানাতে যে সমস্ত ক্লিপস, যে সমস্ত ভিডিও ব্যবহার করা হয়েছে সেগুলো সোশ্যাল মিডিয়া থেকেই সংগৃহীত। ये चाइना के सामने झुक गया, इसको इकोनॉमिक्स कुछ नहीं आता है, हास्यास्पद बातें बोलता है इकोनॉमिक्स में कि हम $5 ट्रिलियन डबल कर देंगे, जो आज है उसको हम 5 साल में डबल कर देंगे, इसके माने 15% वोट ग्रोथ रेट होगी, इसको ये समझ में ही नहीं आती। फिर कभी 2AB A+B होल स्क्वायर, उसमें 2AB कहां से आ। लीडर ऑफ अपोजिशन ने एक बात बोली कि हमारे जहाज गिरे हैं, कितने गिरे हैं बताइए? 5 पाकिस्तान ने अपने जहाज को बेचकर गिराया था हमारा। ओके, उसमें कुछ चाइना का भी रोल था सर? चाइना के प्लेन्स तो चाइना के ही थे। हाँ, चाइना के लोगों ने नहीं किया, चाइना ने जो हवाई जहाज दी थी वो बहुत बढ़िया हवाई जहाज थी, और जो फ्रांस के जो थे वो उतना बढ़िया नहीं थे, और हमारे उनके जो हवाई जहाज है उन्होंने 5 को गिराया था। आपका मतलब रफेल ने अच्छा काम नहीं किया? रफेल तो पर्याप्त नहीं है हमारे देश के लिए, वो उसमें क्या क्या भ्रष्टाचार हुआ ये तो दूसरी बात है। मोदी रहते हुए हम इस पर जांच नहीं कर सकते, क्योंकि होने नहीं देगा वो। तो क्या चाहते क्या है वो, मतलब मैं नहीं जानता हूँ क्या चाहते हैं, मैंने वो कंगना से पूछना पड़ेगा। तो कंगना जी को ज्यादा चाहते हैं? मैंने कह दिया ना, और जो आप उसको अब ये डिटेल्स मांगने चाहते हैं, मैं कैसे डिटेल्स दे सकता हूँ? मतलब अभी आप बोलो कि निर्मला सीतारमण जी फाइनेंस मिनिस्टर वो बहुत अच्छी नहीं है, मतलब कुछ नहीं है, वो तो चपरासी भी नहीं है, उसके पास दस्तखत के लिए आता, बस सारा पीएमओ में होता है। मोदी चीफ मिनिस्टर थे, वो 10 बार गए, जब चीफ मिनिस्टर रहे 9 साल, और 10 बार चाइना होकर आए। और मैंने चाइना जब मैं गया तो पूछा किसके लिए आया, तो क्या हमें नहीं पता, वो कहते हैं आएगा, तो चीफ मिनिस्टर आया। तो बात यह है कि और कुछ ऐश और आराम के लिए आए थे, और इसने अरेंजमेंट किया था, उसका और कोई कैलकुलेशन नहीं है। गुजरात के मुख्यमंत्री चाइना गए ऐशो आराम के लिए, जिसका बंदोबस्त जयशंकर ने किया। गुजरात के वो मुख्यमंत्री प्रधानमंत्री बनते हैं, जयशंकर को विदेश मंत्री बनाते हैं, तो ऐशो आराम की वजह से मैं नहीं जानता, नहीं, और हो सकता है कि धन्यवाद देने के लिए যারা যারা এগুলোকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে মানুষকে জানাবার জন্য বা মানুষকে জানার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং এগুলো ব্যবহার করার জন্য তাদের কাছে কৃতজ্ঞতাটাও জানাচ্ছি। কারণ ভারতবর্ষের মিডিয়া কি অবস্থায় রয়েছে নিজের চোখে দেখে নিন। আজকে বড় মিডিয়াগুলো কেন সব দেখায় না, এই ছোট্ট ভিডিওটা থেকে দেখতে পাবেন।
न्यूज चैनल्स का मालिक कौन है? रिपब्लिक भारत को अर्नब गोस्वामी और राजीव चंद्रशेखर ने मिलकर शुरू किया था, जिनमें से राजीव चंद्रशेखर करंटली केरला के बीजेपी के स्टेट प्रेसिडेंट है। एनडीटीवी को साल 2022 में गौतम अडानी एक्वायर कर चुके हैं। जी के ओनर सुभाष चंद्र, जो राज्यसभा में बीजेपी के एमपी है। इंडिया टीवी, जिसे हम रजत शर्मा के फेमस शो आपकी अदालत के कारण जानते हैं, इसमें 12% स्टेक माइलस्टोन रेट लिंक का है, जिसे हिडनबर्ग रिपोर्ट ने अडानी से लिंक बताया था। टीवी 9 नेटवर्क, जिसका मेजर शेयर होल्डर मेगा इंजीनियरिंग है, उसने इलेक्शंस में बीजेपी को सबसे बड़ा डोनेशन दिया था। और न्यूज 18, टीवी 18, CNN, CNBC और फर्स्ट पोस्ट सभी नेटवर्क 18 के अंदर आते हैं, जिनके ओनर मुकेश अंबानी है। शायद तभी भारत प्रेस फ्रीडम के मामले में 151 नंबर पर आता है। আর মিডিয়াকে দোষ দিই বা লাভ কি? মালিকানা জারি থাক, মিডিয়া যদি মনে করে যে স্বতন্ত্রভাবে মিডিয়া তার কাজ করবে, জবাব চাইতে গেলে তো জবাব পাওয়া যাবে না। কারণ 56 ইঞ্চির ছাতি সারা পৃথিবীর কাউকে যারা ভয় পান না, তারা মিডিয়াতে আসতে ভয় পান না। কখনো যদি মিডিয়া তাদের কাছে প্রশ্ন করে বসেন, তারা কংগ্রেসের দোহাই দেন। দেখুন কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ার উত্তর দিতে না পেরে ল্যাজে গোবরে হচ্ছে। सरकार का बीजेपी का वायदा था कि भारत की अर्थव्यवस्था 10% की जीडीपी ग्रोथ रेट आप डिलीवर करेंगे। जो आपका प्रॉमिस था और जो डिलीवरी है उसमें इतना बड़ा गैप क्यों? प्राइवेट इन्वेस्टमेंट की जो दर है वो 16 साल के अपने न्यूनतम पे है। आप एक्सपोर्ट्स को देखिए वो डिक्लाइन कर रहे हैं। कोई भी ऐसा आंकड़ा नहीं इसमें लग रहा है कि इस सरकार में इकोनॉमी बहुत तेजी से ग्रो कर रही है। आप डंके की चोट पे पहले कहा करते थे, आपकी पार्टी का हथौड़ा कहा करता था कि दुनिया की सबसे तेज रफ्तार से विकास करने वाली अर्थव्यवस्था भारत है। आज की तारीख में इजिप्ट, फिलीपींस, यहाँ तक कि बांग्लादेश हमसे तेज रफ्तार से ग्रो कर रहा है। देखिए राहुल जी, आप कुरेज कर सारी बातें पूछेंगे। जो समस्या है बेरोजगारी की, फॉर एग्जाम्पल, वो तो अभी लोगों को सामना करना पड़ा, क्योंकि जो नया डेटा आया वो तो कहता है कि 45 साल में जो अनएम्प्लॉयमेंट है वो अपने मैक्सिमम पर है इस वक्त। ऐसा है, आप थोड़ी सवाल बचा कर रखो। ऐसा क्यों होता है सर कि जिन लोगों के खिलाफ इन्वेस्टिगेशन हो रहा है वो लोग हैं जो कि बीजेपी के विरोध में खड़े हैं। महिलाओं के खिलाफ अपराध की घटनाएं हो रही हैं, कि जहां पर सब कुछ स्पष्ट हो वहां पर एक महिला को बार बार उसी बलात्कार का सामना न करना पड़े। आप मुझे इतने सवाल पूछ रहे हो भाई, कांग्रेस को क्या चाल चरित्र चेहरे की जरूरत नहीं है? आप कांग्रेस पार्टी को क्यों इतना सॉफ्ट हो जाती है आपकी चैनल? मेरी तो समझ में नहीं। पूरे दिन में कभी भी एक भी सवाल नहीं पूछा, फिर आपके सवाल की लिस्ट में वो आएंगे नहीं, कहीं पर भी सवाल नहीं बता दो चलो मैं मेरी बात वापस लेने के लिए। अमित शाह जी, आपने पूछा हम लोग कांग्रेस से सवाल क्यों नहीं पूछ रहे, राहुल गांधी से, सोनिया गांधी से सवाल क्यों नहीं पूछ रहे? सर, देश की जनता ने आपको चुना है सरकार चलाने के लिए, जो सत्ता में बैठा है सवाल उससे पूछे जाते हैं। मोदी আরে পরিযায়ী নেতারা, গুপি গায়েন বাগাবানের জুটি, মোহাম্মদ বিন তুগলকের এই জুটি, এদেরকে নিয়ে কি বলবো? দেশ ছেড়ে পাচ্ছিলেন না, আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে বললেন আপকি বার ট্রাম্প সরকার। কোলাকুলি করে মাই ফ্রেন্ড অমুক তমুক পড়ার পরে এখন 50% শুল্কের ঘা। Have connected well with President Trump. The words of candidate Trump, अब की बार ट्रंप सरकार, to place that additional 25% tariff on India for its purchases of Russian oil, bringing the combined tariffs imposed by the U.S. on India to 50%. The tariffs would... এই পরিযায়ী জুটি সারা দেশ জুড়ে বড় বড় কথা বলেন। আজকে ডবল ইঞ্জিন সরকারের কথা বলেন। ডবল ইঞ্জিন সরকার নিয়ে দেখুন সোশ্যাল মিডিয়া অন্তত পরিচিত মুখ, তিনি কি বলছেন। विकास का डबल इंजन लगने के बाद विकसित बिहार से जुड़े कार्यों में और तेजी आ गई है। अब एक वो फेवरेट डायलॉग है ना, डबल इंजन। अरे तरीका, हम नहीं दौड़ पा रहे हैं तो बैसाखी लेके ओलंपिक निकाल लेंगे। हाँ, बुलेट ट्रेन चली है डबल इंजन पे की, अपने दम पे। अब देखो केंद्र में सरकार जिसकी है भारत में, उसी की सरकार बिहार में है ना। नेपाल में बांध बन गया बिहार के बाढ़ रोकने के लिए, डबल इंजन की सरकार हॉर्न बजाने के लिए है। हॉर्न बजाओ। हाँ, अरे भाई तुम्हारी डबल इंजन की सरकार, लेकिन हम लोग को बस ये बताया जाता है डबल इंजन की सरकार चाहिए, हॉर्न बजाएंगे, भोपू बजाएंगे, आप लोग टेंशन मत लीजिए। এই ভারতীয় সরকারের কাছে তাদের কোনো মূল্যই নেই। আজকে যে তেল নিয়ে এত লঙ্কাকাণ্ড চলছে, সস্তায় নাকি রুশ থেকে তেল কেনা হচ্ছে, যে কারণে আমেরিকা রুষ্ট, তো এত সস্তায় তেল কেনা হচ্ছে, অথচ ভারতবর্ষের কাছে তেল এখনো এত মহার্ঘ কেন? তেলের দাম এত বেশি কেন? আজকে দেখবেন E10, E20, এখন বলা হচ্ছে E27। E27 মানে কি? পেট্রোলের সঙ্গে ইথানলের পরিমাপ। প্রথমে 10% ইথানল মেলানো হচ্ছিল, অর্থাৎ 1 লিটারে 100 মিলি ইথানল মেলানো হচ্ছিল। এখন সেটাকে 200 মিলি করে দেওয়া হয়েছে, 20% করে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যেটাকে 27% পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই ইথানল দিচ্ছেন, একদিকে ভালো, পরিবেশ দূষণ কম হচ্ছে, কিন্তু যে সমস্ত যানবাহনে এই তেল ভরা হচ্ছে, আজকে টেকনোলজিতে একদম সারা পৃথিবীর সব থেকে উন্নত প্রধানমন্ত্রী, তিনি চিন্তা করে দেখেছেন যে যানবাহনগুলো ইথানল মিশ্রিত এই পেট্রোলে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে কিনা, গাড়িগুলোর কোনো ক্ষতি হচ্ছে কিনা, মাইলেজ কমে যাচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু এই সমস্ত গাড়ি স্ক্র্যাপে পরিণত হয়ে যাবে না তো? ভারতবর্ষের ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম ভুটানে ব্যবসা করছে। আজকে মজার ব্যাপার, এখানে 100 টাকার উপরে যারা তেল বিক্রি করছে তারাই ভুটানে 65 টাকা তেল বিক্রি করছে। सोशल मीडिया থেকে পাওয়া এই ফুটেজটা আমি আপলোড করলাম। देख रहे हो ना आप, ये भूटान के अंदर है, यानी कि भारत से भूटान तेल लेता है, पेट्रोल डीजल लेता है और अपनी जनता को वो 65 रुपए के आसपास लीटर में देता है। लेकिन इंडिया में भाई पेट्रोल और डीजल 100 रुपए का बिक रहा है।
যখন এই জুটির বিরুদ্ধে ভারতবর্ষ অনাস্থা প্রকাশ করছে, সেই সময় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নতুন করে ভোট চুরির খেলায় এরা মেতে উঠেছে। আজকে একটাই আশার আলো যে ভারতবর্ষ জুড়ে মানুষ এই ভোট চুরির প্রতিবাদ করছে। শুধু দক্ষিণ থেকে আরম্ভ করে দক্ষিণের বিভিন্ন তারকারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আজকে নির্বাচন কমিশনের কাছে যখন ভিডিও ফুটেজ চাওয়া হচ্ছে যে কারা কারা, একখানা বিধানসভার ভিডিও ফুটেজ বা একখানা লোকসভার ভিডিও ফুটেজ প্রকাশ করুন যে কারা কারা ভোট দিচ্ছে, তাদের কয়েকজনের মুখ দেখা যাক এবং অন্যান্য রাজ্যে এরা আবার ভোট দিচ্ছে কিনা প্রমাণ করা যাবে সেই ফুটেজ থেকে। নির্বাচন কমিশন উত্তর দিচ্ছেন যে মা বোনেদের প্রাইভেসি নষ্ট হবে। আজকে মা বোনেদের ফুটেজ আমরা যদি প্রকাশ করি তাহলে তাদের গোপনীয়তা নষ্ট হবে। সঙ্গে সঙ্গে দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ তিনি টুইট করে বললেন যে যখন ক্যামেরাগুলো লাগিয়েছিলেন ভোট কেন্দ্রে মা বোনেদের পারমিশন নিয়েছিলেন। ন্যাকামো কথা রাখুন। আজকে বিজেপির আঙুলি দিলনে নির্বাচন কমিশন চলছে, এটা থেকে সেটা স্পষ্ট। আর এই ভোট চুরির কথা বা ভোটে কারচুপি করার কথা বিরোধীরা বলবে কেন? বর্তমানে এই সরকারের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি কি বলছে সেটা নিজে মুখে শুনে নিন যে ওনাকে হারাতেও নাকি ওনার দলই চক্রান্ত করেন। 3.5 लाख नाम जो अब मुझे ध्यान में आया जो मेरे वोटर है वो काटे गए थे। 3.5 लाख वोटर्स ऑफ योर्स वर कट, बट कई लोग कहते हैं ये आपके खिलाफ साजिश थी कि आपको कमजोर करने के लिए नेम्स वर कट ऑफ फ्रॉम द वोटर लिस्ट। क्या ये सही है? नहीं, मैं किसी पे आरोप नहीं करूंगा, पर सच्चाई ये थी 3.5 लाख नाम काटे गए थे और जो मेरे वोटर थे, मेरे भांजे का काटा, ऐसे मेरे परिवार के भी लोगों के काटे। मेरे समय चुनाव में 3.5 लाख नाम जो अब मुझे ध्यान में आया जो मेरे वोटर है वो काटे गए थे। দীর্ঘক্ষণ এই অসাধু একটা সরকার, ঘুরপথে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসা একটা সরকার, অন্যায়ভাবে নিজেরা ক্ষমতায় টিকিয়ে রাখা একটা गाय कटवाने में अपना समर्थन दिया है, हम कह रहे हैं दिया है। उसके बाद 13 साल से बीजेपी की सरकार है। बीजेपी की सरकार में नरेंद्र मोदी ने दावा किया था कि हम गाय की रक्षा करेंगे यदि हमें मौका मिलेगा तो। नरेंद्र मोदी ने भी नहीं की। गाय आज भी कट रही है। यहां तक कि दुर्भाग्य की बात यह है बीफ के निर्यातकों में हमारा देश, बीफ यानी गाय का मांस, गाय के मांस के विक्रेताओं में हमारा देश जो था पहले 9वें नंबर पर था। अब सनातन की पार्टी हमारे देश में बैठी है, पर दुर्भाग्य हमारे लिए यह हो गया है कि मांस निर्यातकों में हमारा देश दूसरे नंबर पर आ चुका है। ये बड़ी पीड़ा की बात है। तो किसी नेता के पुजारी बने हम, ऐसा हमारे स्वभाव में बिल्कुल नहीं है। जो अच्छा काम करे, जो सत्य के रास्ते पर चले, सही कार्य करे, हमारा चेला हो चाहे दुनिया का कोई हो, दिल खोल करके उसको आशीर्वाद दिया जाएगा और गलत रास्ते पर जो चलेगा उसके ऊपर दिल खोल करके प्रहार किया जाएगा, चाहे कोई हो। ঘুরপথে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসা একটা সরকার, অন্যায়ভাবে নিজেরা ক্ষমতায় টিকিয়ে রাখা একটা অপচেষ্টার সরকার, যারা নতুন করে লোকসভা রাজ্যসভায় বিল নিয়ে আসছেন যে 30 দিনের বেশি যদি কেউ লকআপে বা জেলে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে, বিনা বিচারে 30 দিন আটকে রাখতে পারলেই হবে। কে নিয়ে আসছেন এই বিল লোকসভায় দাঁড়িয়ে? যিনি 80 দিন জেলে ছিলেন, যিনি খুনের মামলায় অভিযুক্ত হয়ে 80 দিন জেল খেটেছিলেন, তিনি বলছেন 30 দিন কেউ জেল খাটলে তাদের মন্ত্রিত্ব চলে যাবে। এর বিরুদ্ধে সারা দেশ রুখে দাঁড়িয়েছে, আর বাংলা কখনো আপোষ করেনি অন্যায়ের সঙ্গে। আজকে আমরা দেখছি দেশ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, নেতৃত্ব বাংলাই দিচ্ছে, আর বাঙালিরা তারা বুঝে গেছে যে বাঙালিদের বিরুদ্ধে এই চক্রান্ত, সারা বাংলার বিরুদ্ধে এই চক্রান্ত, হিটলারের উত্তরসূরির এই চক্রান্ত, তার যোগ্য জবাব আমরা দেব। সোশ্যাল মিডিয়া থেকে একটা পাওয়া ছোট্ট ফুটেজ, এই ফুটেজটা দিয়ে আমি আমার এই ভিডিও বা আপনাদের সঙ্গে কথা বলার এই যে ভার্চুয়াল মাধ্যম সেটা শেষ করব। তবে এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি, যেরকম প্রত্যেক কটা চ্যানেল বলে সত্যতা আমরা যাচাই করিনি, আমিও সত্যতা যাচাই করিনি, কিন্তু কথাগুলো খুব সত্যি মনে হলো বলে এটা দিয়েই শেষ করলাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যদি মনে হয় যে বাঙালিদের বিরুদ্ধে বা বাংলার বিরুদ্ধে এই চক্রান্তে আমরা সকলে মিলে এক হব, যত বেশি সম্ভব পারবেন এটাকে শেয়ার করবেন, যত বেশি সম্ভব। बीजेपी वाला रास्ते में आओ। बीजेपी क्या कर रहा है? बीजेपी सबको भगा रहा है, सब लोग को बांग्लादेशी बोल रहा है। बीजेपी नहीं रहेगा इधर।